এলাহাবাদ ও কানপুর রেলওয়ে স্টেশনের খুব কাছে একটা ছোট্ট স্টেশনের কাছেই একটা বিশাল জঙ্গল। একজন রাখাল একদিন সেই জঙ্গলের ভেতর প্রবেশ করে একটা মৃতদেহ দেখতে পায়। সবাইকে খবর দেয় সে। চৌকিদার দেখতে পায় একটি স্ত্রীলোকের মৃতদেহ বাস্তবিকই সেই জঙ্গলের ভেতরে পড়ে আছে। ভয়ানক পচা দুর্গন্ধ এমনভাবে বেরোচ্ছে যে তার কাছে যাওয়াই অসম্ভব। কিন্তু কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, কয়েকদিন মৃতদেহ পড়ে থাকলেও শিয়াল কুকুর তার কাছে ঘেঁষেছে বলেও মনে হয় না। মহিলাটির অবয়ব ও পরনের কাপড় দেখে অনুমান করা যায় যে ওটা কোনো বাঙালি মহিলার মৃতদেহ। পরনে একটি পাছা পেড়ে শাড়ি, শরীরে অলংকার বিশেষ কিছুই নেই, কেবল বাম হাতে আছে এক গাছি লোহার বালা। দেখে মনে হয় গলা টিপে তাকে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে থানার দারোগা এসে অনুসন্ধান শুরু করেন। মৃতদেহ দেখে তারও অনুমান হলো সেই মৃতদেহ বাঙালি মহিলার। তিনি সেই মৃতদেহ পরীক্ষার জন্য ফরেনসিক ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। লাশ পরীক্ষা করে ডাক্তার সাহেব বললেন, গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কিন্তু আর কোনো এমন চিহ্ন নেই যার থেকে শনাক্ত করা যাবে যে বডিটা কার। দারোগা সেই প্রদেশের একজন উপযুক্ত কর্মচারী বলে সুপরিচিত ছিলেন। নিজের সুনাম অক্ষুণ্ণ রাখবার জন্য তিনি প্রাণপণে সেই কেসটার অনুসন্ধান করতে লাগলেন। সেই ছোট্ট স্টেশনের চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাঙালির বাস নেই। এমনকি তীর্থাদি উপলক্ষে সেই স্থান দিয়ে কোনো বাঙালি মহিলার যাতায়াত করবার কোনো সম্ভাবনা নেই। স্টেশনটি বহু দূর বিস্তৃত একটা ময়দানের উপরে। স্টেশনের কর্মচারীদের মধ্যেও কেউ বাঙালি কর্মচারী নেই। সামান্য খালাসি থেকে স্টেশন মাস্টার পর্যন্ত সকলেই পশ্চিমের। জঙ্গলটি স্টেশনের কাছাকাছি হলেও এতটাও সংলগ্ন নয় যে গাড়ি থেকে কোনো মৃতদেহ সেই স্থানে ছুঁড়ে ফেলা যায়, বা গাড়ি থেকে কোনো মহিলাকে নামিয়ে সকলের অজ্ঞাতসারে সেই স্থানে অনায়াসে নিয়ে যাওয়া যায়। দারোগা মনে মনে হিসেব কষলেন। হয়তো কোনো দুশ্চরিত্র মহিলা সোনা দানা পরে ও টাকা পয়সা নিয়ে গাড়িতে করে যাচ্ছিল। রেলওয়ের কোনো কর্মচারী মতলব করে তাকে এই স্থানে ছলে বলে কৌশলে নামিয়ে আনে ও তার সমস্ত দামি জিনিস কেড়ে তাকে শেষে হত্যা করে। বা বাবা বা স্টেশনের কোনো পশ্চিম দেশীয় কর্মচারী পত্র পাঠিয়ে বা কোনোভাবে সংবাদ পাঠিয়ে ওই মহিলাটিকে এই স্থানে ডেকে আনে এবং অবশেষে তাকে হত্যা করে যথা সর্বস্ব অপহরণ করে নিয়েছে। বা এমনও হতে পারে যে প্রাতকৃত্যাদি সম্পন্ন করার জন্য কোনো হতভাগিনী এই জায়গায় নামতে বাধ্য হয় এবং কার্য সম্পন্ন করার আগেই স্টেশন থেকে গাড়ি ছেড়ে দেয়। অগত্যা নিরুপায় হয়ে তাকে স্টেশনের কর্মচারীদের হাতে পড়তে হয় এবং শেষকালে এই রকম পরিণাম হয়। অথবা 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 কোনো কারণে কোনো ব্যক্তি এই 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 মহিলাটির ওপর অসন্তুষ্ট হয়ে তাকে হত্যা করার অভিপ্রায় এখানে নিয়ে আসে এবং সুযোগ বুঝে তাকে খুন করে জঙ্গলের ভিতরে তার মৃতদেহ ফেলে দিয়ে যায়। তদন্তকারী দারোগা মনে মনে এইসব নানা চিন্তা করে স্টেশনের ভেতরে অনুসন্ধান শুরু করলেন। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তে সময় লাগল না। বেতারেও প্রচারিত হলো। স্থানীয় সংবাদ, স্টেশনের নিকটবর্তী জঙ্গলের ভিতর একটি স্ত্রী লোকের মৃতদেহ পাওয়া গেছে। পরিচ্ছদ ও অবস্থান দেখে অনুমান করা যাচ্ছে যে দেহটা কোনো বাঙালি সধবা স্ত্রী লোকের মৃতদেহ। ডাক্তারের পরীক্ষায় জানা গেছে
যে গলা টিপে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু কার যে মৃতদেহ তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। বেতারে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ধীরে ধীরে অন্যান্য সমস্ত সংবাদপত্রে এই সংবাদ প্রকাশ পেল। সুতরাং এই সংবাদ ক্রমশ অনেকেরই কর্ণগোচর হল। সেই স্টেশনের স্টেশন মাস্টার একজন পুরনো কর্মচারী। তার বয়স বোধহয় 60 বছরের কম হবে না। বাসস্থান পশ্চিম প্রদেশে, জাতিতে কায়স্থ। পুলিশ কর্মচারীর সঙ্গে ওনার আগে থেকেই পরিচয় ছিল। দারোগা স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করলেন। কোনো বাঙালি স্ত্রীলোক গাড়ি থেকে অবতরণ করেছে এবং যেভাবেই হোক শেষে তার এই পরিণাম যে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি হত্যার রহস্য অনায়াসে বের করতে পারি। স্টেশন মাস্টার কিছুক্ষণ চিন্তা করলেন এবং তারপরে বললেন, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। আমাকে কি করতে হবে বলুন? আপনার কর্মচারীদের মধ্যে জিজ্ঞেস করে দেখুন তো এর মধ্যে কোনো বাঙালি মহিলা এখানে নেমেছিলেন কিনা। আপনি বোধহয় জানেন যে আজকাল দিনের বেলার সব কাজ স্টেশন মাস্টার করে থাকেন, কিন্তু রাতের কাজগুলি করার জন্য আছেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। আমি যেহেতু স্টেশন মাস্টার, আমার কাজ দিনের আলোতেই শেষ হয়ে যায়। কয়েকদিন আগের কথা, আমার নিজের কোনো একটা প্রয়োজনের রাত আন্দাজ তা ধরুন 10টার সময় আমি স্টেশনে এসেছিলাম। তার একটুখানি আগেই একটা ট্রেন পূর্ব থেকে পশ্চিমের দিকে গিয়েছিল। আমার যতদূর মনে আছে সেই সময় একটি বাঙালি স্ত্রীলোককে যেন আমি স্টেশনের প্ল্যাটফর্মের ওপর দেখেছিলাম। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে ডেকে জিজ্ঞাসা করে দেখি। স্টেশনের খুব কাছেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের ঘর। ডেকে পাঠাতেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার দ্রুত এসে উপস্থিত হলেন। ইনি অল্প দিনের কর্মচারী, বয়স 30 বছরের বেশি নয়। পশ্চিম দেশবাসী হলেও এর পোশাক পরিচ্ছদ কিছুটা বাঙালি ধরনের। পূর্ব দিকের অন্য কোনো স্টেশনে তিনি টিকিট মাস্টার ছিলেন। সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পদে উন্নীত হয়ে এই স্টেশনেই যোগ দিয়েছেন এই মাসখানেক আগে। স্ত্রী সন্তান সঙ্গে কেউ নেই, একাই নিজের বাসায় থাকেন। দেখুন, কয়েকদিন আগের কথা, রাত্রি 10টার সময় কোনো কার্যবশত আমি স্টেশনে এসেছিলাম। সেই সময় একটি বাঙালি মহিলাকে গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের এক স্থানে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সেই সময় আপনিও প্ল্যাটফর্মের ওপরেই ছিলেন। আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারেন সেই মহিলাটি কোথা থেকে আসছিল বা কোন দিকে গিয়েছিল? আর হ্যাঁ, তার সঙ্গে কোনো ব্যক্তি ছিল কিনা? না, আমার কিন্তু এরকম কিছু মনে পড়ছে না। কোনো বাঙালি মহিলাকে দেখেছি বলে তো না, মনে হয় না কোনো বাঙালি মহিলাকে দেখেছি বলে। আমি কিন্তু দেখেছি, আমার বেশ মনে আছে। কিন্তু আশ্চর্য, আপনি সেই সময় প্ল্যাটফর্মের ওপর থেকেও কিছুই দেখেননি? দেখুন, আমি তো কিছুই মনে করতে পারছি না। তবে যদি বলেন তাহলে যারা রাত্রিবেলা স্টেশনে উপস্থিত ছিলেন তাদের জিজ্ঞাসা করে দেখতেই পারি। টিকিট বাবু এবং অন্য যারা স্টেশনে ছিলেন প্রত্যেককে জিজ্ঞেস করে আসুন, আমরা এখানে অপেক্ষা করছি। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার প্রায় আধ ঘন্টা পরে ফিরে এসে জানালেন, আপনি যা বলছিলেন সেটাই ঠিক। একটি বাঙালি স্ত্রীলোক এই স্টেশনে নেমেছিলেন, তার সাথে একজন পুরুষ মানুষও ছিলেন। তবে তারা কোথা থেকে এসেছিল বা কোথায় গেছে তা কেউই বলতে পারলো না। আচ্ছা, নিম্ন শ্রেণীর কর্মচারীদের জিজ্ঞাসা করেছেন? দু একজনকে জিজ্ঞাসা করেছি, তারাও একই কথা বলল। এখন আমারও সব কথা মনে পড়ে গেছে। সেই মহিলাটি প্ল্যাটফর্মের উপর একাই দাঁড়িয়েছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কেন এভাবে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি কোনো কথার উত্তর দেননি।
সেই সময় একজন বাঙালি পুরুষ এসে আমাকে জানায় যে তারা কোথায় যাবে। কিন্তু আমার সেই জায়গাটার নাম মনে নেই। বেশ, এই স্টেশনের কাছে জঙ্গলের মধ্যে একটি মৃতদেহ পাওয়া গেছে। আমাদের ধারণা যে সেই মহিলাটিকেই কেউ হত্যা করে জঙ্গলের ভেতরে ফেলে গেছে। পুলিশ সেটারই তদন্ত করছেন। আমাদের পক্ষে যতদূর সাহায্য করা সম্ভব সেটা আমাদের করা কর্তব্য। সে কি? কই? এসব তো আমাকে কেউ বলেনি। দারোগা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত গোলমাল, এত খোঁজাখুঁজি হচ্ছে, অথচ আপনি বিন্দুমাত্র খবর পাননি? না 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 স্যার, আমি কিছুই জানতে পারিনি। এখন তো জানতে পারলেন। আচ্ছা, আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন, কি জানতে চান? যে মহিলাটির কথা আপনি বললেন সে যে বাঙালি, সেটা কিভাবে জানতে পারলেন? জানবার দুটি কারণ। কারণ প্রথমত দেখুন, ওই রকম পরিচ্ছন্ন চিক্কন বস্ত্র দেশীয় স্ত্রীলোককে আমি কখনো পরতে দেখিনি। দ্বিতীয়ত পুরুষটির পোশাকও বাঙালির এবং সে বাংলা ভাষায়ই আমার সঙ্গে কথা বলেছিল। আপনার সঙ্গে সেই বাঙালির কি কথা হয়েছিল আপনার মনে আছে? দেখুন, সেটা তো ঠিক মনে পড়ছে না, তবে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তারা কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন। উত্তরে তিনি কি বলেছিলেন আমি তো আগেই বললাম যে সে কথা আমার মনে নেই। আসলে তিনি বাংলা ভাষায় কথা বলছিলেন বলে আমি পুরোটা বুঝতেও পারিনি। ওনার পরনে ঠিক কি ধরনের কাপড় ছিল? চিকন ও পরিষ্কার একটি কাপড়। সে কাপড়টা দেখালে চিনতে পারলেন কি? বোধহয় না, কারণ বিশেষ লক্ষ্য করে সে কাপড় আমি দেখিনি। মহিলাটির গায়ে কি কোনো অলংকার ছিল? মনে হচ্ছে অলংকার ছিল। সোনার না রূপোর? হ্যাঁ, সোনার বলেই তো মনে হয়। কি কি অলংকার দেখেছিলেন? বাঙালিরা যেসব গয়না ব্যবহার করে সেরকমই, তবে সেগুলোর নাম কিন্তু আমি জানি না। তবে তার গলায় আর হাতে সোনার গয়না আমি দেখেছি। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার যা বললেন, বুকিং ক্লার্কও ঠিক তাই বলল। নিচু পদস্থ কর্মচারীও তাদের সমর্থন করল। এর থেকে বেশি তথ্য কেউই দিতে পারলেন না। তদন্তে পাওয়া সূত্র অনুযায়ী দারোগার ধারণা হলো যে একটি বাঙালি স্ত্রীলোক কোনো এক পুরুষের সাথে সেই স্টেশনে অবতরণ করে। সেই পুরুষটি অলংকারের লোভে তাকে খুন করে সেই জঙ্গলের ভেতর মৃতদেহ ফেলে দিয়ে তার সমস্ত গয়না চুরি করে এখান থেকে পালিয়েছে। কিন্তু সেই বাঙালি পুরুষটিকে, সেই মৃত মহিলার পরিচয় কি? অনুসন্ধান দল তা খুঁজে বার করার জন্য নানাভাবে চেষ্টা করতে লাগলো। সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হলো। সেই সংবাদপত্র একদিন বামন দাস বসুর হাতে এসে পড়ল। বামন দাস পড়লেন ঠিকই, কিন্তু বিশেষভাবে তার দৃষ্টি আকর্ষণ করল না। দৃষ্টি আকর্ষণ করার কোনো কারণও ছিল না। বামন দাস বাবু বাঙালি। আগ্রার কাছে কোনো এক জায়গায় তিনি বসবাস করেন। তার বাবা চাকরি সূত্রে বহুকাল আগ্রাতেই বাস করতেন। সেখানেই বামন দাসের জন্ম হয়। বাবার যেসব বিষয় সম্পত্তি এদেশে ছিল, জ্ঞাতিরা তা জবরদখল করে নেন। সুতরাং আগ্রাতেই তাকে বসবাস করতে হয়। বামন দাস আগ্রাতেই লেখাপড়া করে এবং সেই স্থানেই চাকরি করতে শুরু করেন। বামন দাসের মনিব কলকাতায় আরেকটি শাখা অফিস খোলেন এবং বামন দাসকে নতুন অফিসে নিয়ে আসেন। তাই বামন দাসকে কলকাতায় চলে আসতে হয়। আগ্রায় বামন দাসের বাবা যে বাড়ি রেখে গিয়েছিলেন, সেই বাড়িতেই বামন দাস সপরিবারে বাস করতেন। পরিবার বলতে তার বৃদ্ধা মা, একটি বোন, স্ত্রী ও বাবার সময়ের বিশ্বাসী একজন সরকার ছিলেন। যখন বামন দাস কলকাতায় আসেন, তার স্ত্রী বিধুমুখীকে সঙ্গে করে নিয়ে আসেন এবং কলকাতায় একটি বাড়ি নিয়ে থাকতে শুরু করেন। 6 মাস পর শারদীয়া পূজার সময় বামন দাসের মা অসুস্থ হয়ে পড়েন এবং পুত্রবধূকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিশ্বাসী সরকার রামদাসকে কলকাতায় পাঠান। আগ্রায় ফিরে যাবার জন্য বামন দাস মনিবের কাছে কয়েকদিনের ছুটি চাইলে তা মঞ্জুর করা হলো না। সুতরাং অন্য কোনো উপায় না পেয়ে
রামদাসের সঙ্গেই নিজের স্ত্রী বিধুমুখীকে আগ্রায় পাঠিয়ে দেন। রামদাস নামে বামন দাসের সরকার কাজে কর্মে সেই বাড়ির কর্তা। বামন দাস ও বিধুমুখী তাকে বাবার মতোই দেখতেন। রামদাস বিধুমুখীকে নিয়ে কলকাতা থেকে রওনা দিলেন। বামন দাস হাওড়া স্টেশনে তাদের গাড়িতে তুলে দিলেন। কয়েকদিন পেরিয়ে গেল। আগ্রা থেকে তাদের পৌঁছনোর কোনো খবর এলো না। রামদাস ও বিধুমুখীর কোনো খবর না পেয়ে বামন দাস উদ্বিগ্ন হয়ে পড়লেন। নানা রকম চিন্তা করে বামন দাস আগ্রার ঠিকানায় রামদাসকে একটা টেলিগ্রাম করলেন, কিন্তু তারও কোনো উত্তর না পেয়ে নিরুপায় হয়ে আগ্রাবাসী জনৈক বন্ধুর কাছে আরেকটা টেলিগ্রাম পাঠাতে বাধ্য হলেন। সময় মতো উত্তর এলো বন্ধুর কাছ থেকে। রামদাস বা বিধুমুখী কেহই আগ্রায় গিয়া পৌঁছায়নি। কোনো খবর না পেয়ে বামন দাসের মাও অধীর হয়ে পড়েছেন। জঙ্গলের ভেতরে কোনো এক স্টেশনের খুব কাছে এক বাঙালি মহিলার মৃতদেহ পাওয়ার সংবাদ বামন দাস আগেই সংবাদপত্রে পড়েছিলেন। এখন সেটা মনে পড়ল। তিনি ভাবলেন, তবে কি সেটা তার স্ত্রীর মৃতদেহ? বামন দাস অবশেষে যে স্টেশনে সেই মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে নিজেই মনের সন্দেহ মেটাবার জন্য আসার প্রস্তুতি নিলেন। এবার তার মনিব সমস্ত অবস্থা জানার সাথে সাথে বামন দাসকে 10 দিনের ছুটি দিলেন। বামন দাস সেই দিনের মেল ট্রেনে পশ্চিমে যাত্রা করলেন। বামন দাস যখন নির্দিষ্ট স্টেশনে পৌঁছলেন তখন তদন্তের দায়িত্বপ্রাপ্ত দারোগা সেই স্থানেই উপস্থিত ছিলেন। তার সঙ্গে বামন দাস বাবুর সাক্ষাৎ হলো। তার কাছ থেকে মৃত স্ত্রীলোকের বিষয় যতদূর জানতে পারলেন তাতে বামন দাস অনুমান করলেন যে সেই মৃতদেহ তার স্ত্রী বিধুমুখীর দেহ হবার সম্ভাবনা প্রবল। সেই মৃতদেহর সঙ্গে শুধু একটি শাড়ি এবং এক গাছি মাত্র লোহা পাওয়া গিয়েছিল। তদন্তকারী অফিসার সেই সমস্ত জিনিস থানায় রেখে দিয়েছিলেন। তিনি বামন দাস বাবুকে সঙ্গে করে থানায় নিয়ে গিয়ে সেগুলি দেখালেন। বামন দাস বললেন, এই রকমের এক গাছি লোহা আমার স্ত্রীর হাতে সব সময় থাকতো। এই শাড়িটিও তার পরনে ছিল। বামন দাস আরও দেখলেন শাড়ির এক প্রান্তে ধোপা বাড়ির একটা বিশেষ চিহ্ন আছে। লাশ শনাক্ত হলো। বামন দাস কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়লেন। দারোগা একটু নরম গলায় বললেন, মৃতদেহটি যে আপনার স্ত্রীর সে বিষয়ে আপনার মনে আর কোনো সন্দেহ নেই তো? এরপর আর কি সন্দেহ থাকতে পারে? আপনার স্ত্রীর নাম কি? বিধুমুখী। বিধুমুখী কিভাবে এখানে এসে পৌঁছালেন? আমি কিভাবে সেটা বলবো? তার তো আগ্রায় পৌঁছানোর কথা ছিল। কোথা থেকে গাড়িতে উঠেছিলেন? কলকাতা থেকে। একাই যাত্রা করছিলেন নাকি সঙ্গে আর কেউ ছিল? না, একা নয়, সঙ্গে অত্যন্ত বিশ্বাসী রামদাস সরকার নামের এক ব্যক্তি সঙ্গে ছিল। বুঝলাম। তা রামদাসের বয়স কিরকম? বৃদ্ধ মানুষ, বয়স ওই 60 বছরের কম হবে না। ওনার বাসস্থান কোথায়? আমাদের বাড়িতে সে আজীবন কাটিয়েছে। আচ্ছা, আপনার স্ত্রীকে একজন সরকারের সঙ্গে পাঠাচ্ছিলেন কেন? আমার মা আগ্রাতেই আছেন। তিনি অসুস্থ। অফিসের কাজের চাপে ছুটি পেলাম না, কাজেই রামদাসের সঙ্গে পাঠাতে বাধ্য হয়েছিলাম। আপনার স্ত্রীর সঙ্গে আর কি কি জিনিসপত্র ছিল? নগদ টাকা, অলংকার ও কিছু জামা কাপড় ছিল। কি কি অলংকার, কত টাকা প্রভৃতির বিস্তারিত বিবরণ আপনাকে দিতে হবে। আমি লিখে নিচ্ছি। আমার তো এখন অত ভালোভাবে মনে নেই।
ভুল হওয়ার সম্ভাবনা আছে, তবুও যত দূর পারি আপনাকে বলছি। বামন দাস যতদূর মনে করতে পারলেন বলে দিতে লাগলেন। পুলিশ এক এক করে সমস্ত কিছু নথিবদ্ধ করতে লাগলেন। একটি তালিকা প্রস্তুত হবার পর দেখা গেল যে তার মূল্য আনুমানিক ৩,০০০ টাকার কম নয়। দারোগার তত্ত্বাবধানে ৬ অনুসন্ধানকারী পুলিশ কর্মচারী আবার নতুন করে তদন্ত আরম্ভ করলেন। অ্যাসিস্ট্যান্ট, স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক ও অন্যান্য নিম্নপদস্থ কর্মচারীর সুর এখন হঠাৎই বদলে যায়। এক বাক্যে এখন তারা সবাই বলতে লাগলেন যে সেই রাত্রে তারা সকলেই স্টেশনে উপস্থিত ছিল। সকলেই দেখেছে যে একটি প্রবীণ বাঙালি পুরুষ কতকগুলি জিনিসপত্র নিয়ে ওই মহিলার সাথে স্টেশনে নামেন এবং দুজনে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যান। কোনো কুলির সাহায্য তারা নেননি। অনুসন্ধানকারী কর্মচারীদের সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে দারোগার মনে কয়েকটি চিন্তা ভিড় করে এলো। প্রথমত, এই হত্যার উদ্দেশ্যটা কি? শুধুই চুরি করা? বিধুমুখীর সঙ্গে বহুমূল্যের দ্রব্যাদি ছিল এবং তার কিচ্ছুই পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় চুরি ছাড়ার কি উদ্দেশ্য থাকতে পারে? দ্বিতীয়ত, এই কাজ কার করার সম্ভাবনা? ওরা স্টেশনের বাইরে থেকে যদি কোনো কুলিকে নিয়ে থাকেন তাহলে তার সুযোগ থাকে হত্যা করার। আর তাই যদি হয় তাহলে রামদাস সরকার কোথায়? সে যে স্থানেই থাকুক এতদিন নিশ্চয়ই সে ফিরে আসতো বা চিঠিপত্রের মাধ্যমে সংবাদ পাঠাতো। আর যদি রামদাস মারাও গিয়ে থাকে তাহলে একজনের মৃতদেহ যখন পাওয়া গেছে অন্যজনের মৃতদেহ না পাওয়ার কারণটা কি? তৃতীয়ত, রামদাস মনিবের বিশ্বাসী ছিল বলে যে এখন অবিশ্বাসী হতে পারবে না তারই বা নিশ্চয়তা কোথায়? অর্থ লোভে মানুষের মন কখন যে বিরূপ হয় তা দেবতাও বুঝতে পারে না। তাছাড়া কলকাতা থেকে যখন সে আগ্রার উদ্দেশ্যে যাত্রা করছিল তখন হঠাৎ সে এই ছোট স্টেশনে নামতে গেল কেন? এবং বিধুমুখীর সঙ্গে জিনিসপত্র নিয়ে স্টেশনের বাইরে যাবেই বা কেন? এরকম নানান চিন্তা করে তার মনে দৃঢ় ধারণা এলো যে রামদাসই এই খুন করেছেন এবং বিধুমুখীর সমস্ত কিছু আত্মসাৎ করে পালিয়েছেন। অর্থলোভে রামদাস সরকার বিধুমুখীকে যে মেরে ফেলতে পারে এটা বামন দাস কোনোভাবেই তার মনকে বোঝাতে পারলেন না। অথচ দারোগা বাবু যেসব যুক্তি ও প্রমাণের উপর নির্ভর করে রামদাসের উপর সন্দেহ করছেন সেই সমস্ত যুক্তি ও প্রমাণের বিরুদ্ধে কোনো কথাও বলতে পারলেন না। তদন্ত সম্পূর্ণ করে পুলিশ বিধুমুখীকে হত্যা করার অপরাধে রামদাস সরকারের উপর মোকদ্দমা রুজু করলেন। তার লেখা রিপোর্ট দেখে ঊর্ধ্বতন কর্মচারীরা তার মতের সমর্থন করলেন। রামদাসের বিপক্ষে ওয়ারেন্ট বের হলো। তদন্তকারী দল নানা জায়গায় রামদাসের অনুসন্ধান করে বেড়াতে লাগলেন, কিন্তু কোথাও তার কোনো হদিশ পাওয়া গেল না। বামন দাস কিছুদিন তদন্তকারী দলকে সাহায্য করতে লাগলেন। শেষে অনুমতি নিয়ে আগ্রার উদ্দেশ্যে রওনা হলেন। বৃদ্ধা মা সমস্ত বিষয় জেনে ভীষণভাবে শোকে ভেঙে পড়লেন। পুত্রবধূর মৃত্যু, অলংকারপত্র সমস্তই চুরি করে বিশ্বাসী কর্মচারী রামদাস পালিয়েছে। এইসব বিষয় নিয়ে বৃদ্ধা যতই ভাবতে লাগলেন ততই তার শোক তাপ বাড়তে লাগলো। বামন দাস যতটা সম্ভব মাকে সুস্থির করবার চেষ্টা করতে লাগলেন এবং কয়েকদিন আগ্রায় কাটিয়ে মাকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে এলেন। ২-৩ মাস এভাবেই কেটে গেল। বামন দাস বৃদ্ধ মায়ের সেবা শুশ্রূষা করে দিন যাপন করতে লাগলেন। অনুসন্ধানকারী পুলিশরা আরও কিছুদিন রামদাসের সন্ধান করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। রামদাসের নামে কিন্তু ওয়ারেন্ট রয়ে গেল। রামদাস হঠাৎ একদিন বামন দাস বাবুর কলকাতার বাড়িতে এসে উপস্থিত। বামন দাস বিস্মিত হয়ে বললেন, আমার স্ত্রীকে হত্যা করে তুমি কোন সাহসে আমার সামনে এসে দাঁড়িয়েছ? রামদাসও অবাক হয়ে বলল, বাবু,
বাবু বিশ্বাস করেন, আমি বিধুমুখীকে খুন করিনি। রামদাস যা যা বলল তার কোনো কথা বামন দাস বিশ্বাস করলেন না। রামদাসের নামে ওয়ারেন্ট ছিল, তিনি তাকে পুলিশের হাতে তুলে দিলেন। রামদাস বলল, হুজুর হুজুর এই খুন আমি করিনি, অলংকারও আমি চুরি করিনি। তুমি আগ্রার বাড়িতে বামন দাস বাবুর পরিবারের সঙ্গে থাকতে কিনা? হ্যাঁ বাবু, আমি আগ্রাতেই ওনাদের সাথে থাকতাম। বামন দাস বাবুর মা তোমাকে কলকাতা পাঠিয়েছিলেন? হ্যাঁ, পাঠিয়েছিলেন ওই কলকাতা থেকে বিধুমুখীকে নিয়ে যাবার জন্য। তুমি কলকাতা এসেছিলে ঠিক কিনা? আগে বাবু এসেছিলাম। বামন দাস বাবু বিধুমুখীকে তোমার সঙ্গে আগ্রায় পাঠিয়েছিলেন, গাড়িতে তোমাদের তুলে দিয়েছিলেন। তুমি আগ্রায় কবে পৌঁছেছিলে? হুজুর হুজুর আগ্রায় তো পৌঁছতে পারিনি। তাহলে বিধুমুখীকে নিয়ে কোথায় গেছিলে? কোথাও কোথাও নিয়ে যেতে পারিনি। হ্যাঁ, হাওড়া স্টেশন থেকে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আগ্রায় গিয়ে পৌঁছতে পারিনি। কেন? হুজুর ওই কেবল মহিলাদের জন্য যে কামরা, সেই কামরায় আমি বিধুমুখীকে উঠিয়ে দিই। অলংকারের বাক্স ও অন্যান্য সব জিনিস তার সাথে সেই গাড়িতেই দেওয়া হয়। অন্য একটি কামরায় আমি উঠে বসি। ওই কামরায় আরো 2 জন আরোহী ছিলেন, কিন্তু বর্ধমান স্টেশনে ওনারা নেমে গেলেন, আমি একাই রইলাম। আমি তো বেঞ্চের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গাড়ি চলছে, গাড়ি থামছে, স্টেশনের ঘন্টার শব্দ, গাড়ির দরজা খোলবার ও বন্ধ করবার শব্দ আমি সবই শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি খুব তন্দ্রাচ্ছন্ন ছিলাম। অনেকটা রাতে একটা স্টেশনে আমার মনে হলো কে যেন আমাকে ডাকছে। আমি উঠে দেখলাম 2 জন পুলিশ কর্মচারী। আমি উঠে বসলাম। ওই ওই পুলিশদের একজন জিজ্ঞাসা করলো, এই তোমার সঙ্গে কি কি জিনিস আছে? হ্যাঁ, আমি বললাম যে আমার সঙ্গে তো কোনো কিছুই নেই, যা আছে সব ওই মহিলাদের কামরার ভিতর আছে। হ্যাঁ, কিছু নেই। ওই কর্মচারীরা আমার বেঞ্চের নিচে থেকে একটা ব্যাগ টেনে বার করে বললেন, এই ব্যাগটি কার? হ্যাঁ, আমি বললাম যে আমি জানি না, এটা আমার নয়। ওরা শুনলো না, ওরা সেই ব্যাগের সঙ্গে আমাকেও গাড়ি থেকে টেনে নিচে নামিয়ে আনলো, আর গাড়িও সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। আমি সেই পুলিশ কর্মীদেরকে বারবার বললাম, গাড়ির ভিতর একটি স্ত্রীলোক আছে, আমি তাকে নিয়ে আগ্রায় যাচ্ছি, সেই স্ত্রীলোকটির কি হবে? আমাকে ছেড়ে দিন বা তার 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 যোগে সংবাদ পাঠাতে দিন। কিন্তু আমার কথা কেউই শুনল না। আমি একটা ঘরের ভিতরে বন্দি হয়ে রইলাম। বিধুমুখীর কি হবে? সে আমায় দেখতে না পেলে কি করবে? এই সব নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। ভগবানের ওপর নির্ভর করা ছাড়া আমার আর কোনো উপায়ই ছিল না। পরের দিন ছিল রবিবার, তাই সেদিনও আমাকে সেখানেই থাকতে হলো। সোমবার আমায় বিচারকের কাছে পাঠানো হলো। সেই সময় আমি জানতে পারলাম যে কোনো চোর অন্য কামরা থেকে চুরি করে একটা ব্যাগ সেই আমার কামরায় রেখে দিয়েছিল। সেই কামরায় ওই জায়গায় আমি ছাড়া আর কেউ ছিল না, তাই ওই ব্যাগ আমিই চুরি করেছি। এই কথা বিশ্বাস করে বিচারক আমাকে আমাকে 3 মাসের কারাদণ্ড দেন। তাই 3 মাস আমাকে জেলের ভিতর থাকতে হয়। আমি 3 মাস পরে কারামুক্ত হই। আমি তারপরে সোজা সোজা আমি বামন দাস বাবুর বাসায় গিয়ে বিধুমুখীর কথা জিজ্ঞাসা করতে হতবাক হয়ে যাই। জানতে পারি যে আমার বিরুদ্ধে অভিযোগ আমি নাকি বিধুমুখীকে খুন করেছি। হুজুর হুজুর ইচ্ছা হলে আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন, ইচ্ছা না হলে বিশ্বাস করবেন না। বিধুমুখীকে আমি নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতাম।
যখন তারই এই অবস্থা হয়েছে, তখন তাকে খুন করার অপরাধে আমি এখনই শাস্তি গ্রহণ করতে তৈরি। রামদাসের কথার সত্যতা যাচাই করবার জন্য খোঁজ খবর নিলেন। জানতে পারলেন যে তার কথা সম্পূর্ণ সত্য। সে জেরুম গিয়েছিল আর 3 মাস সেখানেই ছিল। বিধুমুখীর হত্যা কেস নিয়ে এখন আবার নতুন পথে তদন্ত আরম্ভ হলো। তদন্তের চিরুনি তল্লাশির অগ্রগতি দেখে স্টেশনের নিম্নপদস্থ কর্মচারীরা অনেকেই ভয় পেয়ে গেলেন। দারোগা মনে মনে ভাবলেন, রামদাস যদি জেলেই থাকে তাহলে সে সেদিন স্টেশনে কোনোভাবে থাকতে পারে না। তাহলে স্টেশন কর্মচারীদের সবাই তাকে দেখলো কিভাবে? তিনি আবার সবাইকে ডেকে জেরা করতে লাগলেন, কঠোরভাবে প্রশ্ন করতে লাগলেন। একজন কর্মচারী মাস্টার মশাইয়ের কাছে যেটুকু জানতো ভয়ে সবটা বলে দিল। যেসব ব্যক্তি এই ভয়ানক ঘটনা ঘটিয়েছিল তাদের সকলের নাম সামনে এসে গেল। এই হত্যাকাণ্ডে জড়িত অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক এবং নিম্নপদস্থ 2-3 জন কর্মচারী ধরা পড়লেন। দারোগার কড়া নজরদারিতে অপরাধীরা জবানবন্দি দিলেন। জানা গেল কোন স্টেশনে রামদাস পুলিশের হাতে আটক হন তার কিছুই বিধুমুখী জানতে পারেননি। কিছু দূর যাত্রার পর কোনো কাজের জন্য রামদাসকে ডাকার প্রয়োজন হয়। বিধুমুখী তার অনুসন্ধান করেন। গাড়িতে একজন প্রবীণা স্ত্রীলোক ছিলেন। বিধুমুখীর কথা মতো সেই স্ত্রীলোকটি এক স্টেশনে গাড়ি থেকে নেমে তন্ন তন্ন করে রামদাসের সন্ধান করেন, কিন্তু খুঁজে পান না। বিধুমুখী একা কেমন করে বাকি পথ যাবেন ও কোন স্টেশনে নামবেন কিছুই স্থির করতে না পেরে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। গাড়ির ভিতর চুপ করে বসে থাকেন। বাকি সমস্ত মহিলারা একে একে নেমে যাবার পর কেবল বিধুমুখী একাই সেই গাড়িতে রয়ে গেলেন। ভাবনায় চিন্তায় অবসন্ন হয়ে বিধুমুখী বেঞ্চের উপর শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। যখন ঘুম ভাঙল তখন রাত্রি প্রায় 10টা। যে স্টেশনের কাছে তার মৃতদেহ পাওয়া যায় সেই স্টেশনে গাড়ি পৌঁছতে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে দেখতে পেয়ে বিধুমুখী জিজ্ঞাসা করেন, মহাশয়, শুনছেন আগ্রা স্টেশনটা কত দূর? উত্তরে অ্যাসিস্ট্যান্ট বললেন, আপনার সঙ্গে লোকজন নেই? ছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। আগ্রা স্টেশন আপনি পেছনে ফেলে এসেছেন, এইখানে নেমে পড়ুন। আগ্রা যাওয়ার গাড়ি শীঘ্রই আসবে, আপনাকে আমি তুলে দেব। বিধুমুখী সঙ্গে সঙ্গে সেই স্টেশনে গাড়ি থেকে নেমে পড়েন। গাড়ি চলে যাবার পর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পরামর্শে বুকিং ক্লার্ক বিধুমুখীকে বললেন, আগ্রায় যাবার গাড়ি আজ রাতে আর আসবে না, কাল সকালে গাড়ি আসবে। আপনি চিন্তা করবেন না, বুকিং ক্লার্ক বাবুর পরিবার এই স্থানেই আছেন, তারই কাছে আপনি রাতটা কাটিয়ে দেবেন। এই স্টেশনে একা রাত্রে থাকার পরামর্শ আমি কখনোই আপনাকে প্রদান করতে পারি না। বিধুমুখী একটু চিন্তা ভাবনা করে রাজি হয়ে গেলেন। বুকিং ক্লার্কের বাসায় পৌঁছানোর পর বিধুমুখী বুঝতে পারলেন যে কর্মচারীগণ যা বলেছেন সবটাই মিথ্যে। সেই বাসায় কোনো মহিলা বাস করে না। বিধুমুখী 4-5 জন কর্মচারীর হাত থেকে কোনোভাবেই পালিয়ে যেতে পারলেন না। সেই পাষণ্ডেরা জোর করে ওর গলা চেপে ধরে শ্বাসরোধ করে। গলায় ভয়ানক চাপ পড়ার ফলে বিধুমুখীর মৃত্যু ঘটে। তারপর তার সমস্ত কিছু সবাই মিলে ভাগ করে নেয় এবং ওই মৃতদেহ জঙ্গলের ওই জায়গায় ফেলে দিয়ে যায়। পুলিশ ভালোভাবে প্রত্যেক আসামির ও তাদের বাসার খানা তল্লাশি নিলেন। সকলের কাছ থেকেই কিছু না কিছু অপহৃত জিনিস উদ্ধার হলো। সেই সব জিনিস
বামন দাস শনাক্ত করলেন। আসামিদের বিচারের জন্য বিচারকের কাছে পাঠানো হলো এবং বিচারে সকলেই আজীবন দ্বীপান্তর হয়ে গেল।